আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে যেমন বাড়ছে উত্তাপ, তেমনই বাড়ছে সহিংসতা। হাতাহাতি থেকে ঘটছে হত্যার মতো ঘটনা। নৈরাজ্যের এমন পরিস্থিতিতে অরাজনৈতিক কারণেও হচ্ছে খুনখারাবি, আর এসব কাজে উদ্বেগজনক হারে বেড়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের ব্যবহার। ফলে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভীতিহীন জাতীয় নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার জরুরি। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে সূত্রাপুরে ফিল্মি স্টাইলে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের শেষ পরিণতি কেমন হয় তাই মনে করিয়ে দিল এই ঘটনা। তার 5 দিন আগে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিতে প্রাণ হারান বাবলা নামের আর এক তালিকাভুক্ত সন্ত্রাসী। দুটি ঘটনায় গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ঢাকায় এবং রাউজানে বাড়ি ও পুকুর থেকে উদ্ধার হয় অবৈধ অস্ত্র আর গোলাবারুদ। 5 আগস্টের পর থেকে চট্টগ্রামে 35টি হত্যাকাণ্ডের 22টিতে এবং খুলনায় 41টি ঘটনার 15টিতেই ব্যবহৃত হয় আগ্নেয়াস্ত্র। এ অবস্থায় গেল সোমবার মুন্সিগঞ্জে মেলে অবৈধ আগ্নেয়াস্ত্র কারখানার সন্ধান। 26 অক্টোবর রাজশাহীর বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয় 8টি বিদেশি পিস্তল, 2 কেজি গান পাউডার ও 2 কেজি প্লাস্টিক বিস্ফোরক। এত সব অভিযানের পরও মেলেনি আরও প্রায় 1300 সরকারি অস্ত্র ও 2.5 লাখেরও বেশি গোলাবারুদের। অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান চলছে। এখনও কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো উদ্ধারের জন্য আমরা ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করেছি। যদি কারো কাছে সংক্রান্ত কোনো তথ্য থাকে সেটা আমরা তার পরিচয় গোপন রেখে আমরা অস্ত্রগুলো উদ্ধার করব এবং তাকে যথাযথভাবে পুরস্কৃত করা হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিকল্প নেই। সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শও দিচ্ছেন তারা। সীমান্ত দিয়ে যে অবৈধ অস্ত্র প্রবেশ করে এখানে আমাদের বর্ডারকে একদম কমপ্লিটলি সিল করতে হবে। গোয়েন্দা কার্যক্রম অনেক বাড়াতে হবে। যারাই ধরা পড়বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সরকার আসার পরে সকল বৈধ অস্ত্র জমা দেওয়ার একটা ডেট দিয়েছিল সেপ্টেম্বরের 3 তারিখে। নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যেই ওয়ান অফ দ্য মেইন রিজন যে এই বৈধ অস্ত্র এখন যেটা অবৈধ হয়ে গেল, সেই অবৈধ অস্ত্র থানায় জমা দেওয়া হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গেল 10 মাসে দেশব্যাপী হত্যা মামলা হয়েছে 3141টি। এছাড়া অস্ত্র আইনে 1476টি এবং বিস্ফোরক আইনে মামলা হয়েছে 332টি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের সামনে ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মূল হোতা জরেজুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গেল রাতে জারেজুলকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের পর থেকে উঠে আসে ত্রিভুজ প্রেমের ঘটনা। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের সঙ্গে পূর্ব পরিচয়ের মাধ্যমে শামীমার সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরে আশরাফুল হকের বন্ধু জরেজ মিয়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন শামীমা। এসব বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন ফুটপাতে রাখা নীল রঙের 2টি ড্রাম থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ড্রাম খুলে একটিতে চাল এবং অন্যটিতে হাত পা মাথা সহ মোট 26 টুকরা খণ্ডিত মরদেহ পাওয়া যায়। দেশের বেশ কিছু জেলায় আগে ভাগেই শীত পড়তে শুরু করেছে। গেল 2 রাত ধরে ভোররাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। আগে শীত নামায় কাজকর্মে পোহাতে হচ্ছে কিছুটা ভোগান্তি। দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে 15.7 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁতে 16 ডিগ্রি এবং তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা 14 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই বিরাজমান থাকতে পারে।
শীতের পোশাক বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীরা। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা পাইকারি ক্রেতাদের সমাগম ঘটছে এই পল্লীতে। কিনছেন শিশু থেকে নিয়ে নানা বয়সীদের বাহারি ডিজাইনের পোশাক। শীত পড়ার সাথে সাথে আরও জমজমাট হয়ে উঠবে বাজার, বলছেন ব্যবসায়ীরা। কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সাকিব আল হাসান। নানা রঙের বাহারি ডিজাইনের শীতের পোশাকের পসরা কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীতে। পাইকারি দরে কেনা এখানকার শীতের পোশাকের গুণগত মান ভালো হওয়ায় এবং দাম কম হওয়ায় প্রতিবারই এই পল্লীতে সমাগম হয় পাইকারি ক্রেতাদের। চাহিদার কথা বিবেচনা করে দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশ থেকেও পোশাক সংগ্রহ করেন এখানকার ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা না থাকলে এবছর ভালো ব্যবসা করবেন বলে আশা করছেন তারা। রাজনৈতিক অস্থিরতা এটা সমাধান না হওয়া পর্যন্ত মনে হয় না এরকম বিজনেসটা ভালো হবে। দেশের পরিস্থিতি খারাপ, সেটা একটা বিষয় আছে। আর শীত আসতেছে না, শীত একটু লেট হইতেছে। আশা করি কাস্টমার ইনশাল্লাহ আসবে। শীতটা শুরু হইলে কাস্টমার পাবো ইনশাল্লাহ। খুচরা বাজারে বেচাকেনা ভালো হলে পাইকারি বাজারেও বাড়বে বলছে দোকান মালিক সমিতি। মফস্বল এলাকায় শীতটা বেশি পড়ে ঢাকার থেকে। পাইকারি পত্ররা আসে এখানে, তাহলে বেচাকেনা ভালোই হবে। সাশ্রয় মূল্যে পাওয়া যায়, দামটাও মোটামুটি কম। এই জন্য সারা বাংলাদেশ থেকে পাইকাররা আসে। উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পাইকারদের কাছে হাত বদলের পর এসব নিত্য প্রয়োজনীয় পোশাক যেন বিলাসী পণ্য দরে বিক্রি না হয় সেদিকে নজর রাখার দাবি নিম্ন আয়ের মানুষের। সাকিব আল হাসান, RTV। চলতি মৌসুমে সুনামগঞ্জের হাওরে দেখা নেই মাছের হাট বাজারে বিক্রি হচ্ছে চাষের পাঙ্গাস, তেলাপিয়া ও কই। জেলে ও স্থানীয়দের দাবি, বর্ষায় বৃষ্টিপাত কম হওয়ায় চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে মাছের উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। সুনামগঞ্জের ছোট বড় 137টি হাওরে এ সময় রুই, কাতলা, বোয়াল, শিং, কই, মাগুর সহ নানা প্রজাতির মাছের উৎপাদন হয়। তবে চলতি বছর মাছগুলোর জায়গা দখল করেছে হাইব্রিড পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কার্প ও চাষের সরপুঁটি। স্থানীয়রা বলছেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ, জলমহল শুকানো ও অবৈধ জালের ব্যবহারের কারণে দেশি মাছের উৎপাদন কমেছে। অন্যদিকে অবৈধ জালের বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জেলেদের। হাওরে বাঁধ দিয়ে দিয়েছে, পানি হয় নাই, মাছ পাই না, খাওয়ার মাছই পাই না, বেচবো কই থেকে? আমরা জীবন জীবিকা খুব কষ্টে যাচ্ছে, খাইবার মাছই পাই না, আমরা জীবন জীবিকা চালাবো কিভাবে? আমরা খুব কষ্টে আছি। রিংসাই কি জিনিস এগুলি আমরা চিনতাম না, সব চাইনা আবিষ্কার কইরা এই দেশে ছাড়ছে বাঙালির এক করে মাছের প্রজন্ম মাইরা ফেলাইছে। আগে যে সব জাত মাছ মিলতো, হাওর মাছ আছে, এখন পুকুরের মাছ ছাড়া কোনো মাছও নাই। আমরা হাওর এলাকা তো পুকুর মাছ ছাড়া কোনো মাছ নাই। ফিশারির মাছ যেটা মানে পুকুরের মাছে সয়লাভ করেছে, এখানে আগের মতো দেশীয় মাছ পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। এদিকে মাছের উৎপাদন কম হওয়ায় বাহিরের জেলা থেকে তেলাপিয়া, কার্প সহ নানা মাছ এনে বিক্রির কথা জানান এ ব্যবসায়ী। অন্য বছর আমরা 5 থেকে 6 লক্ষ টাকার মাল বিক্রি করতাম, কিন্তু এই বছর দেখা যায় সারাদিনও আপনার লাখ টাকাও ব্যবসা করতে পারে আমরা। এই কারণে আমরা খুব হিমশিমে আছি। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানান, মাছের সর্বোচ্চ উৎপাদনের জন্য 10 বছর মেয়াদে একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা সুনামগঞ্জের জন্য আমরা 10 বছরের একটা পরিকল্পনা হাতে নিয়েছি, যাতে আমাদের সুনামগঞ্জের এই পানি ব্যবহার করে আমরা সর্বোচ্চ উৎপাদনে যেতে পারি। জলমহল শুকিয়ে মাছ ধরা বন্ধ এবং ক্ষতিকারক জালের ব্যবহার রোধ সম্ভব হলে মাছে ভরে উঠবে হাওর, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবরার মাহি, RTV। রাইস মিলের বর্জ্য আর কারখানা মালিকদের দখলদারিত্বে হারাতে বসেছে টাঙ্গাইলের ঝিনাই নদী। পরিশোধন ছাড়াই সরাসরি নদীতে ফেলা হচ্ছে মিলের বর্জ্য। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, এতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এদিকে নদী দখল করে গড়ে উঠছে কলকারখানা। এসব কলকারখানার চুল্লি থেকে নির্গত ধোঁয়া ও ছাই ছড়িয়ে দূষিত হচ্ছে চারপাশ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সাকিব আল হাসান। টাঙ্গাইলের বেদডোবা দিয়ে বয়ে চলা এই ঝিনাই নদীর টলটলে স্বচ্ছ পানি আর খরস্রোতা প্রবাহ বহু আগেই হারিয়েছে। দখল ও দূষণে অনেকটাই সরু নর্দমায় রূপ নিয়েছে নদীটি।
সরকারের জমি দখল করে ও নদী ভরাট করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কারখানা। এসব কারখানা থেকে নির্গত বর্জ্য কোনো রকম পরিশোধন ছাড়াই সরাসরি ফেলা হচ্ছে নদীতে। স্বচ্ছ পানি এখন গাঢ় কালো রূপ নিয়েছে এসব বর্জ্যের কারণে, ছড়াচ্ছে দুর্গন্ধ। গাছ গাছরা বুনিয়ে যে বুইনা রাখছি, লাউ কুমড়া বিলাতি যা কিছু কন সিম টিম নাই ধরে না। রাইস মিলের কুড়া ও ছাই উড়ে গিয়ে পড়ছে আশপাশের বাড়িঘরে। প্রতিকার চেয়ে বারবার অভিযোগ দেয়া হলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। স্থানীয়রা বলছেন, মিল মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। মিলের যত সবকিছু ধোয়া ধোয়া সব আমাদের দিকে আসে। 3 ভাগের 1 ভাগ অবৈধ, তো তারা বাইন্দা বাইন্দা নদী বাইন্দা আইছে। এসব বিষয়ে জানতে চাইলে দেখানো হয় ক্ষমতার দাপট। আমরা সেটা তোমাকে থেকে বড় বড় সাংবাদিক আন্দোলনকে চলাফেরা করি নাই না, আর আগে যাই না বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পাশের যে জমি অথবা বাড়িঘর যদি ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়টা আমরা তদন্ত করে দেখব এবং সত্যিকার অর্থে যদি তারা নিয়ম না মানে সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ঝিনাই নদীপাড়ের বাসিন্দাদের প্রত্যাশা, প্রশাসনের হস্তক্ষেপে নদী ফিরে পাবে তার হারানো রূপ। সাকিব আল হাসান, RTV। আজ ভয়াল 15 নভেম্বর। 18 বছর আগে 2007 সালের এই দিনে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা পটুয়াখালীর বিস্তীর্ণ জনপদ। সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় বাসিন্দাদের। সহায় সম্বল আর স্বজন হারানোর বেদনা ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দুর্ভোগ কাটেনি তাদের। উপকূলে এখনও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। 2007 সালের 15 নভেম্বর রাতে 260 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় পটুয়াখালীর বিস্তীর্ণ এলাকা। প্রবল ঘূর্ণিঝড় আর 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে অনেকেই আটকা পড়েন বসতবাড়িতে। সরকারি হিসেবে এই ঝড়ে জেলার 466 জন প্রাণ হারান। খোঁজ মেলেনি 211 জনের। সবচেয়ে বেশি 116 জনের প্রাণহানি হয় মির্জাগঞ্জ উপজেলায়, যাদের মধ্যে 110 জনকে গণকবর দেওয়া হয় চরখালী গ্রামে। তলাই গেছে বাড়িঘর, মানুষজন মরছে, বাড়ি কুলেরটা ধরেন 80-85 জন লোক মারা গেছে। আমাকে মাঠ দাপন জায়গা জমি নাই থাকো। এই গণকবর দিয়েছি, গণকবর আমাকে এই জায়গায় 4-5টা ছিল। সেদিনটা মনে করলে তো কান্না আসে। কেউ পরনে কাপড় ছিল না, তো উলঙ্গ অবস্থা হয়ে গেছে, মানে বন্যায় সব ভাষাই নিয়ে গেছে। ধ্বংসযজ্ঞের পর একাধিকবার টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তোলা হলেও বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। বন্যা আইলে তো ধরেন এই যে ভেরিবেদ দিতে পারতেন না, কিছু নদী পাইলিং না থাকলে কিছু করতেন না, ভেরিবেদ দেওয়া লাগে আরো ভিতর দিয়ে। বান্ডবর এটারে কিছু পাইনি, এককালে টোটালে সব কোথাও হয়ে গেল। এখন দেন আছে লাইট দুইটা। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত সহ ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমরা সে সকল জায়গাতে অলরেডি কাজ হাতে নিয়েছি, আমাদের ম্যাক্সিমাম জায়গাতেই কাজ বাস্তবায়ন করা চলমান আছে এবং অনেক জায়গাতে কাজ সমাপ্ত হয়েছে। তো আমরা আশা করি যদি নভেম্বর মাসে কোনো ঘূর্ণিঝড় আঘাত হানেও তাহলে বড় কোনো সমস্যা হবে না। সিডরে ক্ষতিগ্রস্ত হয় জেলার 1,45,382টি পরিবার, যাদের অনেকে 18 বছরেও সেই ক্ষতও পুষিয়ে উঠতে পারেনি। এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ আগে থেকেই সব প্রস্তুতি গ্রহণের দাবি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV। এদিকে 2007 সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা ঝালকাঠি। বিধ্বস্ত কাঠালিয়া, রাজাপুর, নলছিটিতে অনেক ব্রিজ, সেতু, কালভার্ট, রাস্তাঘাট ও নদীর বেড়িবাঁধ সংস্কার করা হয়নি এখনও। বাস্তুহারা লোকজন নিজেদের বাড়িতে বসবাস করলেও নদী পাড়ের বাসিন্দারা এখনও দিন কাটাচ্ছেন আতঙ্কে। নিম্নচাপের খবর শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন উপজেলার 2 লক্ষাধিক মানুষ। এই বেরিবেটটা এই সিজারে ভাঙ্গে গেছে, আনফের ঘর দুয়ার তলাই যায়। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, যেমন পানিতে মানে ঘর ভেঙে ভেঙে গেছে। এগুলা চাই যে আমাদের বেরিবারটা ঠিক করে দিলে আমরা ভালো থাকতে পারতাম, নাইলে তো আবার এরকম বন্যা হইলে সবকিছু বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব।
নাটোরে উত্তরা গণভবনের উন্নয়ন কাজের টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে এক প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, নাটোরের গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আইনের তোয়াক্কা না করে তড়িঘড়ি করে পছন্দের ঠিকাদারকে কাজ দিয়েছেন। এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে টেন্ডার বঞ্চিতদের মধ্যে। নাটোর প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নাটোরের উত্তরা গণভবনের উন্নয়ন কাজে গত 28 সেপ্টেম্বর টেন্ডার আহ্বান করে জেলার গণপূর্ত নির্বাহী প্রকৌশল বিভাগ, যেখানে টেন্ডার পেতে আবেদন করে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে অভিযোগ উঠেছে, আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে পছন্দের মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে কাজ দিয়েছেন জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, যেখানে তিনি ভঙ্গ করেছেন পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন আইন 2025, টেন্ডার রেট ফাঁস সহ তড়িঘড়ি করে ইভালুয়েশন শেষ করার মতো বিষয়গুলো। এসবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ জেলা প্রশাসক দুদক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন টেন্ডার বঞ্চিত মেজার্স জবেদা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী। বর্তমানে এক্সেন তার মনগড়া ঠিকাদার মনগড়া কাজ করা নিচ্ছে, তিনি নিয়মের বাইরে কাজ করাচ্ছে। এটা একেবারে পুরো পিপিআর এর নিয়ম বহির্ভূত। পাবলিক প্রকিউরমেন্ট সংশোধনী আইন 2025 না মেনে টেন্ডার প্রদানকে আইন বহির্ভূত ও শাস্তিযোগ্য অপরাধ বলছেন এই আইনজীবী। উত্তরা গণভবনের কাজ কোনো কিছু তোয়াক্কা না করে চলমান রেখেছেন। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের এবং অন্যান্য যে কার্যক্রমের বিধিনিষেধ আছে সেটা তোয়াক্কা করা হচ্ছে না, এবং এটা হচ্ছে অধ্যত্বপূর্ণ আচরণের শামিল হয়। তবে আইন ভঙ্গ নয়, বরং ইলেকট্রনিক টেন্ডারিং প্রকিউরমেন্ট অনুসরণ করে ঠিকাদারকে কাজ দেয়া হয়েছে বলে দাবি অভিযুক্ত প্রকৌশলীর। সরকার যে বিধিবিধান, আমরা সেই বিধিবিধান মেনে আমরা করছি। সিস্টেমটা তো তাই হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতি, এটা তো ম্যানুয়াল পদ্ধতি না যে আমি মনে করেন যে কমাইলাম বাড়াইলাম, নিশ্চয়ই এরকম না। উত্তরা গণভবনের উন্নয়ন কাজে মোট ব্যয় ধরা হয়েছে 3,29,73,108 টাকা। সুলাইমান কবির, RTV। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্ট সহ ট্রলার ডুবিতে নিখোঁজ 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ তাদেরকে উদ্ধার করে। নিহত 2 যুবকের নাম রনি সর্দার ও শুভ। এর আগে এক সিমেন্ট ফ্যাক্টরিতে থেকে 2000 ব্যাগ সিমেন্ট ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় মাঝ নদীতে নোঙর করে ঘুমিয়ে পড়েন তারা। এ সময় তলা ফেটে ট্রলারটি পানির নিচে তলিয়ে যায়। বৈদ্যের বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ 2টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা এবং লাশ খণ্ডবিখণ্ড করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে 2টি ড্রামে ফেলে রাখার মামলায় প্রধান আসামি জরেজের প্রেমিকা শামীমাকে আলামত সহ গ্রেফতার করার বিষয়ে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ব্রিফিং করছে র্যাব 3। কথা বলছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরিফিন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আশরাফুল হককে হত্যা এবং লাশ খণ্ডবিখণ্ড করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে 2টি ড্রামে ফেলে রাখা হয়, যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত মামলার প্রধান আসামি জরেজের কথিত প্রেমিকা শামীমা আক্তার কোহিনুর, বয়স 33, পিতা বাচ্চু মিয়া, থানা লাকসাম, জেলা কুমিল্লাকে গত 14 নভেম্বর 2025 তারিখ সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে র্যাব কর্তৃক গ্রেফতার করা হয়। আজকের ব্রিফিং মূলত আসামি প্রেমিকা শামীমা হতে প্রাপ্ত তথ্য এবং যে আলামতগুলো আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি তা সম্পর্কে আপনাদের সম্মুখ অবগত করাটাই আমার মূল উদ্দেশ্য। গ্রেফতারকৃত আসামি শামীমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার 1 বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে
জরেজ 7 লক্ষ টাকা আর শামীমা 3 লক্ষ টাকা ভাগ করে নেবে। উক্ত পরিকল্পনা অনুযায়ী শামীমা ভিকটিম আশরাফুল ইসলামের সাথে 1 মাস পূর্ব হতেই মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে। পরবর্তীতে গত 11 নভেম্বর 2025 তারিখ রাত 8টায় জরেজ ভিকটিম আশরাফুলকে নিয়ে ঢাকায় রওনা করেন। ঢাকায় আসার পর গত 12 নভেম্বর 2025 তারিখ জরেজ ও আশরাফুল শামীমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আকরার নূরপুর এলাকায় 5,500 টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে 3 জনই একত্রে ভাড়া বাসায় ওঠেন। রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা 10 লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে শামীমা মালটার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। প্রিয় সাংবাদিকবৃন্দ, শামীমা দেওয়া তথ্য মতে 12 নভেম্বর 2025 তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। তার আঘাতে এবং মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং শামীমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন। পরবর্তী দিন অর্থাৎ 13 নভেম্বর 2025 তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও 2টি ড্রাম কিনে আনেন। জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত 26টি টুকরো করেন এবং 2টি নীল রঙের ড্রামে ভরে রাখেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে বাসা থেকে দুপুর 2টা 43 একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর 2টা 52 তারা বাসা হতে রওনা করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গণে সেখানে আমরা দেখতে পাই 3টা 13 হাইকোর্ট মাজার গেটের নিকট আসলে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান। এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে র‍্যাব 3 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়াজুল আরেফিনের বক্তব্য দেখছিলেন। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।